আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৮। লিখেছেন ফাবিহা মম। অনুরাগের সময়টুকু সাঙ্গ করে কোমল উষ্ণজোড়া মুক্ত করল মাহাতিম। চোখ খুলে ওই মুখখানিটি ড্রিম লাইটের মৃদু আলোয় দেখার চেষ্টা করলো। আরও কাছ থেকে নিবিড় চাহনিতে মায়াবতী হওয়ার জন্য ঘাড়ের নিচে থাকা হাতটা ঊর্ধ্বমুখী করল। মুখটার বন্ধ চোখের দৃষ্টিতে দৃষ্টি রাখল মাহাতিম। এবার যেন চোখ শোয়ানো চাহনিতে আবিষ্কার করল তার পাজুকোলা আবদ্ধ থাকা প্রিয় মুখটার বন্ধ চোখ দুটো থেকে নির্মল ধারায় অশ্রু ঝরছে। তার গালের উজ্জ্বল চামড়াটা এমনই রাঙা হয়েছিল যে প্রকৃতির সদ্য ফোটা লাল গোলাপের রসগুলো যেন গালের চামড়ায় মাখিয়ে দিয়েছে কেউ। মৃদু ভঙ্গিতে হাসল মাহাতিম। রুমের লাইটটা না জ্বলিয়ে আবারও ধীর পায়ে হাঁটতে শুরু করলো। কানের রহস্যময় ছিদ্রপথে বৃষ্টির মুষলধারার শব্দ হয়েছে। মাটিগুলো ভিজে শ্যাওলার চাপা গন্ধে ছড়িয়ে দিয়েছে। সেই সাথে গন্ধে মিলেমিশে আছে কিছু নাম না জানা ফুলের প্রাণ চাঞ্চল্যকর মধুর সুবাস। মাহাতিম ওই আলোক্ত মুখের দিকে দৃষ্টি ফেলে তার হাত দুটো নিচে নামিয়ে সোফায় বসিয়ে দিল। মেহিনুরকে সোফায় বসিয়ে তার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল মাহাতিম। পূর্ণ দৃষ্টি দিয়ে মেহিনুরকে দিকে তাকালো। বৃষ্টির স্বচ্ছ শীতল ধারায় সিক্ত হয়ে গায়ের ধরল রঙ্গটা রক্তিম হয়ে উঠেছে মেহিনুরের। মুখটা অদ্ভুত আবেশে অনুপম ছায়াতলে আশ্রয় নিয়ে আছে। মেহিনুরের শান্ত চাহনিটুকু সবটুকুই মাহাতিমের হাসিমাখা চাহনির দিকে নিবদ্ধ। ঠান্ডা ভাবটা এখনো দেহের অঙ্গে অঙ্গে শিউরে দিচ্ছে তার। দাঁত কপাটের ভাবটা এখনো কম। মাহাতিম নিজের ঘোর দৃশ্যটা সংযত করে রুমের লাইট জ্বালিয়ে লাগেজের দিকে চলে গেল। সেখান থেকে শার্ট বাছাই করতেই স্বাভাবিক গলায় বলল, তোমার গায়ে একটাও হবে না জানি, কিন্তু তোমাকে আজ রাতটুকুর জন্য পড়তে হবে। সকালের ভেতর তোমার ভেজা কাপড়গুলোর ব্যবস্থা করে ফেলবো। তুমি কি একটু অ্যাডজাস্ট করতে পারবে? না, ভেজা কাপড়ই থাকবে। একটু আগের অমর লজ্জাজনিত অবস্থায় পড়ার জন্য মেহিনুর কোনো উত্তর দিবে তা ভেবে পাচ্ছিল না মাহাতিম। তাই উত্তরের আশা ছেড়ে দিয়ে নিজের জন্য পোশাক নির্বাচন উদ্যত হলো সে। বৃষ্টিমুখর বর্ষার মনত্র রুমটার ছেদন করলো ঠান্ডা একফালি ইতস্ত সুর। আপনার আপনার নেভি রঙের শার্টটা চাই। চমকে উঠে দুই চোখ বড় বড় করে তৎক্ষণাৎ ডানে তাকালো মাহাতিম। চরম আশ্চর্য নিয়ে মেহিনুরের দিকে তাকালে সাথে সাথে দৃষ্টি নামাতে বাধ্য হলো মেহিনুর। মাহাতিম কোনো প্রশ্ন ছুড়ে আর বিব্রত পরিস্থিতি সৃষ্টি করল না তখন। ধীরে ধীরে মেহিনুরের সহজ হওয়ার লক্ষণটা দেখে মন হালকা হলো। সে চুপচাপ মেহিনুরের উদ্দেশ্যে তোয়ালে ও এক সেট পোশাক বিছানায় রেখে নিজেও পোশাক বদলাতে ওয়াশরুমে চলে গেল। দরজা লাগানোর আগে স্বাভাবিক গলায় বলল, তোমার চেঞ্জ করা হলে দরজায় নক দিও। মেহিনুরকে একান্ত অবস্থায় পেয়েও ভিতরের জ্বরটা দামাল সামলালো মাহাতিম। উজুবুক মেহিনুর এবার ঠিকই মাহাতিমের পালায় পালায় অবস্থা বুঝে আপনি মনে হেসে ফেলল। সোফা থেকে উঠে চটপট কাপড়ে ছেড়ে গায়ে শুকনো পোশাক জড়ালো মেহিনুর। আয়নার সামনে যেতে যেতে ভেজা বেনিটা আঙ্গুলে আঙ্গুলে উন্মুক্ত করে ফেলল। ডান হাতের আঙ্গুলগুলো মাথায় চিরুনির মতো ঢুকিয়ে দিতে আয়নার নিজের ঢিলেঢালা পোশাকের প্রতিচ্ছবি দেখে থমকে গেল। এক মুহূর্ত যেন নীরব রইল মেহিনুরের দৃষ্টি নিঃশ্বাস দেহ। এরপরে খিলখিল করে জড়তাহীন মুখটা যেন বহুদিন পর হেসে উঠল। আয়নার সামনে হাত দুটো কাকতাড়ুয়ার স্টাইলে দুপাশে উঠল মেহিনুরের। তার চিকন দেহ থেকে নেভি কালারের শার্টটা কত ঢিলা তা দেখে হাসিতে ফেটে পড়ল। পরনে ট্রাউজারের মাপ দেখে মনে হচ্ছে যেন পেটমোটা মোমের ভেতর এক রত্নি সুরো সুতার পলতে। খুব কষ্টে ট্রাউজারের ফিতা বেঁধে কোমরের সাথে জড়িয়েছে মেহিনুর। এত ঢিলা ঢিলা পোশাকে আসলে অদ্ভুত লাগছে এখন। চুলগুলো ছেড়ে দিয়ে পা টিপে টিপে ওয়াশরুমের দরজায় আস্তে করে টুকটুক করলো। সেখান থেকে চুপটি করে সরে এসে লাগেজটা গুছিয়ে দিতে ফ্লোরে বসলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে কী ভেবে যে সেদিকে তাকালো। হাতের কবল থেকে ভাঁজকৃত শার্টটা অসহায়ের মতো লাগেজে ফসকে গেল। ফ্লোর থেকে ধীরগতিতে উঠে দাঁড়াতেই অতি অসহায় ভঙ্গিতে ঢোক গেল মেহিনুর। তার সামনে থাকা মানুষটা তরতাজা রক্তের খন্ড নিয়ে উপস্থিত হয়েছে এখন।
ভেজা শার্টটা ওয়াশরুম থেকে ধুয়ে আনলেও রক্তের দাগগুলো এখনো ছোপ ছোপ করে সাদা কাপড়ে দৃশ্যমান হয়ে আছে। বাহুটার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও শার্ট বা গেঞ্জি পরতে পারেনি মাহাতিম। কালো ট্রাউজারটা পরেই বেরিয়ে পড়েছে এখন। মাথাটা তোয়ালে দিয়ে ঘষতে ঘষতে সোজা আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। বাহুর উপর সাদা ড্রেসিংটা রক্তে ধুয়ে ধুয়ে লাল রক্তিম হয়ে উঠেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ফোনটা প্লাস্টিক ব্যাগ থেকে বের করে সৌভিককে কল করলো। কলটা লাউডে রেখে ভেজা চুল মুছতে মুছতে ওপাশ থেকে কলটা রিসিভ করলো। হ্যাঁ সৌভিক, মা কি ঠিক আছে? ঔষধ দিয়েছিস? প্রশ্নটা শুনে উত্তরের আশায় উৎসুক চোখে তাকালো মেহিনুর। অমনেই দেরি না করে আশ্বস্ত গলায় বলল সৌভিক, দোস্ত এখানে সব কন্ট্রোলে আছে। রজনী মামিকে যদি ঠিক সময় না ধরতে পারতাম তখন যে কি হতো, ওহ ভাবতেই বুকটা শুকিয়ে আসে। মারজানটিকে ওষুধ খাইয়ে ঘুমাতে পাঠালাম। আমরা সবাই স্বামীকের বন্ধুর বাসায় উঠেছি। তুই আমাদের নিয়ে টেনশন করিস না। তোদের খবর বল, তুই কি রিসোর্টে উঠেছিস? তোয়ালেটা মুখ মুছতে মুছতে জবাব দিল মাহাতিম। 10 মিনিট হলো চেকিং দিয়ে রুমে আসলাম। বাইরে যে কি বৃষ্টি, ড্রাইভ করতে গিয়ে মেজাজটাই বিগড়ে গেছে। কলের ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। সেই হাসিতে আরও কথা সারছিল দুই বন্ধু। পেছন থেকে নির্বিকার চাহনিতে চেয়ে থেকে লাকেজটা ঠিকমতো বন্ধ করে রাখলো মেহিনুর। মাহাতিমের ভেজা শার্টটা পানি চিপড়ে চেয়ারের উপর রাখা ছিল। সেটাকে হাতে তুলে রক্তের দাগগুলো দেখল মেহিনুর। ওই লন এরিয়া থেকে রুম পর্যন্ত দূরত্বটা চারটিখানি ব্যাপার না। তার উপর এই লোক সমস্ত রাস্তায় খ্যাপাটে বৃষ্টির মধ্যে নিজেই ড্রাইভ করে এসেছে। সুখকর অনুভূতিটা স্বল্প সময়ের জন্য স্থায়ী ছিল, তবুও স্বল্প সময়টুকু তার মনের অলিন্দ স্থানে বুঝিয়ে দিচ্ছিল। এই মাহাতিম আনসারি পুরুষটা ব্যতীত অন্য কোনো পুরুষ স্বস্তির শান্তির নির্ভয়ে জায়গাটুকু কোনোদিন দিতে পারবে না। শার্টটা নিয়ে চেয়ারের ওপর টান টান করে মেলে দিল মেহিনুর। কথা বলা শেষ হতেই পিছু ঘুরল মাহাতিম। অমনি ক্ষণিকের জন্য চোখাচোখি হয়ে গেল দুজনের। মেহিনুরের রাশি রাশি লম্বা চুল থেকে বেশ পানি ঝরছে। মাথাটা ঠিক করে মুছিনি দেখে একটু রাগ লাগলো মাহাতিমের। তোয়েলেটা কি সাজিয়ে রাখার জন্য দিয়েছিল? রাগটা দাঁতে চেপে ভেতরে দমিয়ে মেহিনুরকে দু বাহু ধরে বিছানায় বসালো মাহাতিম। তোয়ালেটা নিয়ে তার ঠিক মুখোমুখি হয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসতেই বলল, আজ যদি তোমার কঠিন ঠান্ডা লাগে তাহলে আমার চেয়ে জঘন্য কেউ হবে না মেহিনুর। তুমি প্রচুর অভদ্রতার করছো। আমি এসব মোটেও সহ্য করতে পারি না। কণ্ঠের তেজ দেখে ঘাবড়ে গেল মেহিনুর। আজ তোর নির্ঘাত জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া যা আছে সব বেঁধে যাবে। কারণ শীতের এমন করুণ মৌসুমে বরফের মতো বৃষ্টি তাকে গ্রগ্রাসের ছুঁয়ে ফেলেছে। নিউমোনিয়া অসুখ থেকে এক চুল নিস্তার পাওয়াও নেই। ইতিমধ্যে চুলের উপর মাহাতিমের বলশালী হাত দুটোর কসরত চলছে যেন। তোয়ালে দিয়ে চুলের শেষ পানিটুকু হরণ করার তীব্র চিন্তা। মেহিনুর বিপাকে ফাঁসলো আধো আধো চাহনিতে হাসির ছলে বলল, আমি কঠিন ঠান্ডার যদি দম আটকে মরে যাই তাহলে কি আপনি খুশি হবেন? বেখাপ্পা প্রশ্ন দুটো ঠাট্টা করে বলেছিল মেহিনুর। এই ঠাট্টাটা কারো বুকের মধ্যে সাহসের দুর্গম প্রাচীরটা কেমন ভিত্তিস্বর নাড়িয়ে দেবে সেটা চোখে দেখা যায়নি তখন। আগ্নেয়গিরি ভয়ে ভয়ে উদরগিনি ভয়ে মেহিনুর দিশেহারা হয়ে পড়লে মাহাতিম বুকের ধাক্কাটা সামলে নিয়ে ফের মাথা মুছতে থাকে। শান্ত ও সংযত গলায় যোগ্য জবাবটুকু ছুড়ে বলে, আমার সাথে যত খুশি ফাজলামি করো, আপত্তি নেই। শুধু এইসব ব্যাপারগুলো এড়িয়ে বলার চেষ্টা করবে। আমি এমন কথাবার্তা পছন্দ করি না। নীরব হুমকির বার্তা শুনে ততস্থ চোখে তাকালো মেহিনুর। অনুতপ্ত সুরে নামিয়ে বলল, বুঝতে পারিনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। কথাটা সায় দিয়ে চুল মোছা শেষ করে বলল মাহাতিম, এবারের জন্য মাফ। পরবর্তীতে এমন ভুল করলে ক্ষমা থাকবে না, কথাটা মনে থেকো। মাথাটা উপর নিচ নাড়িয়ে সম্মতি ইঙ্গিত বুঝালো মেহিনুর। বসা থেকে কেবল উঠে দাঁড়াতে নিচ্ছিল মাহাতিম। এদিকে ব্যান্ডেজ পাল্টানো তাগাদা কিভাবে দিবে সেটা নিয়েও উসখুস করতেই হঠাৎ গলাটা মিহি করে সাবধানী কণ্ঠে বলল, আপনার ব্যান্ডেজটা একটু দেখতে পারি? অস্থিরতার জন্য নিঃশ্বাসটা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। বারবার এপাশ ওপাশ করেও ঘুমের
লেশমাত্র ছোঁয়া নেই। বুকের ভেতর অদ্ভুত অদ্ভুত ভয় এসে দলা পাকিয়ে মনটাকে খেয়ে দিচ্ছে। দুঃস্বপ্নের ভেতর রাতগুলো পার করলেও আজ যেন ভয়ের কারণে ঘুম নেই। মাহাতিমকে তিনি বাড়ি ফেরার জন্য অনুরোধ করেছেন, স্পষ্ট করে বলেছেন তার মন কোনো অজানা ব্যাপারে নিয়ে ভয় পাচ্ছে। শরীর মন যেভাবে ছটফট করে শুরু করেছে তাতে স্বস্তিতে বুকে নিঃশ্বাসও নিতে পারছে না। সত্যি সত্যি খারাপ কিছু হবে। মায়ের মন বিপদের গন্ধ যেন 10 গজ আগে থেকে টের পায়। ধরতে পায় তার আশেপাশে অনিষ্ট কিছু হবে। এখনো মন যেন চিৎকার করে বলছে, জঘন্য কিছু হবে, জঘন্য কিছু হবে, পালা। মার যা ভয়। আবার শোয়া থেকে উঠে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলেন, কম্বল ফেলে বালিশ উল্টে তাড়াতাড়ি হাতের ফোনটা নিয়ে মাহাতিমকে কল করলেন। এখান থেকে তিনি সন্তানদের নিয়ে নিরাপদ ফিরতে চান। বাড়িটাই ওনার আসল জায়গা, ভরসার জায়গা। বাড়ি থেকে বেরোলেই বিপদ। কলটা নেটওয়ার্কের জন্য কেটে গেল। মাহাতিম কাছে পৌঁছালো না। তিনি ফোন ফেলে পাগলের মতো রুমে পায়চারি শুরু করলেন। পায়ের গিঁটগুলো অবশ হয়ে গেলেও পায়চারি থামল না। থাই জানালার বাইরে গুমুট আকাশের বর্ষণ দেখে ভীত মুখটা সেদিকে তাক করলেন। থুতনিটা মৃদু মৃদু কাঁপতে চোখ ফেটে অশ্রু বেরিয়ে এলো। তিনি বিড়বিড় করে আকাশের দিকে ব্যর্থ অন্তরের বেকুল ভারে বলতে লাগলেন, আমি আর সহ্য করতে পারি না গো মাবুদ। এই কি যন্ত্রণা পড়েছি। কেউ আমার কথা বিশ্বাস করবে না, কেউ বুঝবে না আমি কেমন চিন্তায় মরে যাচ্ছি। এই প্রথম বাড়ি থেকে বের হয়ে স্বস্তি পাচ্ছি না। কি ভয়াবহ বিপদের ঠাহর হচ্ছে, সেটা যদি কাউকে বলতে পারতাম। ফিরোজা রঙের সাদা পেরে ওড়নার চোখ মুছলেন মার্জা। ফোনটা নিয়ে আবারও তিনি মাহাতিমের ফোনে কল দিলেন। ইচ্ছে ছিল মেহিনুরের সাথে কথা বলে মন হালকা করবেন। তার বিশ্বাস মেহিনুর তার কথা হাওয়ায় উড়াবেন না, শুনবেন। একাকী নির্ধোক কলগুলো দিলেন ঠিকই, কিন্তু নক্ষত্র বাড়ি রিসোর্টের সীমানায় সেগুলো একটাও পৌঁছালো না। বৈরী আবহাওয়ার সোল্লাস ধ্বনিটা শা শা করে শোনা যাচ্ছে। প্রবল বৃষ্টির ঝড়ো হাওয়া যেন উদ্যমী হয়ে লম্বা লম্বা গাছগুলোকে মাটিতে ঝুঁকাতে যাচ্ছে। এতক্ষণ কেবল বৃষ্টির উত্তালও বহাল ছিল, এখন এর সঙ্গে দ্বিগুণ উৎসাহে যুক্ত হয়েছে ঝড়ো হাওয়াটা। মাহাতিম চরম আশ্চর্য হয়ে মেহিনুরের কথা মতোই বিছানায় উঠে বসল। মুখোমুখি হয়ে বসতেই কোনো প্রকার জড়তা ছাড়া মাহাতিমের বাঁ হাতটা ধরল মেহিনুর। ফোলা পেশিকে শক্ত হাতটা ধরতে নিঃশ্বাস ভারী হয়ে এলো। নিঃশ্বাসের অদম্য অবস্থাকে প্রকাশ না করে ভেজা গিঁটটা খুলে পেঁচানোর কাপড় সরিয়ে আনল মেহিনুর। ক্ষতটা এক পর্যায়ে দু চোখের সামনে উন্মুক্ত হলে তৎক্ষণাৎ চোখ খিচ মেরে আবার ধীর গতিতে চোখ খুলল। মাহাতিম সবই চুপি চুপি ভঙ্গিতে দেখে যাচ্ছিল। ঠোঁটের সজতার শান্ত হাসি ঝুলছে তার। রক্তমাখা ভেজা তুলাগুলো তুলতে তুলতে বিহুল কণ্ঠে বলে মেহনুর, খুব ব্যথা করছে? মাহাতিম মৃদু হাসি দিয়ে মেহিনুরকে একটু খোঁচা মেরে বলল, করল তো তোমার এতে যায় আসে না। হাত থামতে গেলেও থামল না মেহিনুর। কিছু না শোনার ভঙ্গিতে কাজ সারাতেই কিছুক্ষণ নীরব থেকে বলল, যদি বলি যায় আসে? চোখে বিস্ময় ফুটিয়ে অবাক হলো মাহাতিম। তৎক্ষণাৎ তর্জনী দিয়ে মেহিনুরের থুতনি উঁচিয়ে ফেলল। সরল দৃষ্টির মাঝে তার অস্থির চাহনিটুকু মিলিয়ে দিয়ে চঞ্চল সুরে বলল, কিসে যায় আসে তোমার? কিচ্ছুতে যায় আসে না। আমার শরীরের কাটাছেঁড়া দেখে কাদো কাদো মুখে তাকাও, অথচ জায়গা মতো ছুরি তো তুমিই ঢুকেছ। থুতনিটা তাচ্ছিলের সাথে সরিয়ে দিয়ে কম্বল টেনে শুলো মাহাতিম। বিছানার ডান দিকে ওপাশ ফিরে চোখ বন্ধ করে মেহিনুরের সম্পূর্ণ অবজ্ঞা করল। সমস্ত আয়োজন, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত জল্পনা নস্যাৎ করে দিল ওর। হাতের মুঠোয় ভেজা ব্যান্ডেজের তুলোর দিকে দৃষ্টি দিল মেহিনুর। আবার দৃষ্টি ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। আজ এতটাই অবজ্ঞার দুয়ারে ঠেলে দিল যে মাহাতিম ওর দিকে পিঠ দিয়ে শুয়েছে। মেহিনুর মুঠো ভর্তি তুলাগুলো রুমের পিনে ফেলে লাইট নিভিয়ে বিছানায় ফিরল। কম্বলটা গায়ে টানতে মাহাতিমের পিঠের দিকে মুখ করে শুল। হাতটা একটু ঊর্ধ্বের উঁচিয়ে জানালার একটা দ্বার কিঞ্চিৎ ঠেলে দিল। চাপ পেয়ে জানালাটা ক্যাচ করে খানিকটা খুলে গিয়ে শুরু এক ফালি আলো ঢুকলো। আলোটা দুজনের মধ্যবর্তী দূরত্বের উপর তেসরা হয়ে পড়েছে। ফাঁকা পেয়ে প্রকৃতির উদ্দাম হাওয়া শান বাজিয়ে ঢুকছে। মেহিনুর বালিশে গাল রেখে গালের নিচে বাঁ হাতে তালু রেখে সুঠাম পিঠটা দিকে তাকালো।
বিছানায় ছুঁয়ে ছুঁয়ে ডান হাতটা বাড়িয়ে দিতে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনলো। সাহস হচ্ছে না বুকে, যদি মাহাতিম ক্ষেপে ওঠে। চোখ বন্ধ করে ডান হাতটা মুষ্টি করলো মেহিনুর। ঘুমের জন্য বৃথা চেষ্টা সেরে ফের ডান হাতটা বাড়িয়ে দিল। এক বুক ভয়ে, একটু আশা, খানিকটা অনুশোচন নিয়ে বিছানা দিকে শূন্যে উঠিয়ে পিঠের উপর হাত রাখলো মেহিনুর। আজ এতটুকু অস্বাভাবিকভাবে হৃৎপণ্ড হচ্ছে না, দুর্বল লাগছে না, কুণ্ঠা লাগছে না। মেহিনুর অদ্ভুত ভালো লাগায় পিঠ ছুঁয়ে হাতটা কাঁধে রাখল। কম্বলটার সাথে সাথে নড়েচড়ে উঠতে অভিযোগী মুখটা কাঁধের কাছে এনে অপ্রসন্ন গলায় বলল, কি চাই? মেহিনুর ফিসফিস সুরে হাসি আটকাতে যেয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। এদিকে হাসির দশা দেখে মাহাতিম রাগ যেন আরো তুঙ্গে। কাঁধ থেকে মেহিনুরের হাতটা ঝটাক মেরে ওর দিকে ফিরল সে। ভ্রু কুঁচকে রাগ দেখিয়ে দাঁত খিচিয়ে বলল, পাগলের মতো হাসছো কেন? কি চাই তোমার? হাসিটা কোনোরকম চেপে দুই বালিশের দূরত্বটা খতম করলো মেহিনুর। নিজের বালিশটা বেখেয়ালি রেখে মাহাতিমের দিকে এগুতেই বলল, ঘুমাতে চাই। কথা শুনে ছোট ছোট চোখে বা ভ্রুটা উপরে তুলল মাহাতিম। কিছুক্ষণ চুপ থেকে ক্ষীণ মেজাজে বলল, ওপাশ ফিরো। ওপাশ ফিরো মানে? তুমি ওপাশ ফিরে শোও। আমি আমার শক্ত সৌম্য সুগটি বুকটা দিয়ে তোমার সুকোমল দেহটা আগলে দিচ্ছি। তোমার দেহের ভেতর আমার উষ্ণতার সাহস, আমার শক্ত চেতনার দৃঢ়তা, আমার জীবিত নিঃশ্বাস ছেড়ে দফায় দফায় কাছে থাকার মূলক বোঝাচ্ছি। মেহিনুর অশ্লান বদনে হাসি উৎসর্গ করে ওপাশ না ফিরে ওই বুকের কাছে মুখ লুকিয়ে নিল। প্রশান্ত চোখ দুটো নরম উষ্ণতার নিবেদন পেয়ে তৎক্ষণাৎ বন্ধ হলো। দুপাটি দাঁতের কড়ার থেকে শান্তির দমটা সশব্দে বেরিয়ে এলো। এই প্রথম মাহাতিম আনসারীর নির্দেশটা কেউ অমান্য করল, কেউ তার হৃদদর্গের বক্ষস্থলের আত্মাশত করে সেখানে ছড়িয়ে দিল আনন্দের সুখ। ঝুমঝুম বৃষ্টির হিংস্রতায় শীতল হওয়া বুকটার ভেতর থেকে উত্তর এলো, আপনি আমার উপর যত খুশি রাগ করুন, আপত্তি নেই, শুধু এসব ব্যাপারগুলো এড়িয়ে চলবেন। আমি এমন দূরত্ব পছন্দ করি না। মুখটা আশ্চর্যে হা হতেই হো হো করে হেসে উঠল মাহাতিম। বাহুজোড়ায় আষ্টে পৃষ্ঠে ধরে হাসতে হাসতে বলল, কি কাণ্ড! আমার ডায়লগ আমার উপরেই ছুড়ে দিল। বজ্রপাতের নঙ্গর যেন কাঁপিয়ে তুলছে ভূমি। একের পর এক বজ্রধ্বনির বুকের ভেতর শের বাঁধিয়ে দিচ্ছে। মেঘে মেঘে ছুটছে বজ্রপাতের স্ফুলিঙ্গ। প্রকৃতি যেন ক্রুদ্ধ হয়ে বিকট চিৎকারে ফেটে পড়েছে। এমনই একটি কালো অন্ধকারে ঢাকা পড়েছে সময়ের সন্ধিক্ষণ। ঘড়িতে ভোর 6টা বাজতে 5টা মিনিট বাকি আছে, কিন্তু বাইরে নেই এক চিলতে আলো। আলোহীন প্রকৃতিটা কেমন বীভৎস, ভয়ে ভয়ে গা কাঁপানো লাগছে। তা জানালার সরু ফাঁকটা দিয়ে দেখছে মেহিনুর। ঘুমটা বজ্রপাতের প্রথম 2টো বাজের সময় ভেঙে যায়। পাতলা হওয়া ঘুমটা আর চোখের কটরে আসেনি। বাবার বাড়িতে থাকলে ঘুমের ভেতরেই এক চিৎকার দিয়ে উঠে পড়তো মেহিনুর, কিন্তু আজ সেটা মাহাতিমের উষ্ণ বুকে পেয়ে হলো না। গুটিসুটি পাকিয়ে কচ্ছপের শক্ত খোলসের মতো উন্মুক্ত বুকটার মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছিল তখন। মনের অস্থিরতা একটু স্বাভাবিক হলে হাতজোড়া আলগা করে মুখটা উপরে তুলল মেহিনুর। না, মানুষটা এখনো ঘুমে মগ্ন। তাকিয়ে থাকতেই হঠাৎ ঠোঁট প্রসার করে মুচকি হাসল মেহিনুর। ঘুমন্ত মুখটাকে আরো কাছ থেকে আরো নিবিড়ভাবে দেখার জন্য বালিশের মাথা উঠিয়ে রাখল। মাহাতিমের ব্যান্ডেজ খোলা হাতটা আস্তে করে টেনে এনে নিজের গায়ে রাখলো মেহিনুর। কম্বলটা টেনে দিয়ে মাহাতিমের পিঠের দিকটা ঢেকে দিল। ক্লিন শেভের পরিষ্কার গালটার দাড়ি নেই। প্রতিদিন ক্লিন শেভ করাটা তার প্রফেশনাল কর্মেই বৈশিষ্ট্য। ভোরবেলা ওঠাটা তার নিত্যদিনের শিডিউলে আজই একটু চোখ বুজে শান্তির তন্দ্রায় ডুবে আছে। সেই পরিষ্কার গালটার প্রতি ক্ষুদ্র লোভ কাজ করলো মেহিনুরের। এই বৃষ্টিমুখর নিরিবিলি মুহূর্তে লোভটা যেন দেহ মনে চঞ্চলতা বাড়িয়ে দিল। মাহাতিমের তন্দ্রাচ্ছনে সুযোগ নিয়ে একটুখানি ছুঁয়ে দেওয়ার বাসনায় ডান হাতের আঙ্গুলগুলোর অগ্রসরে করল মেহিনুর। ঈষৎ কাঁপা কাঁপা আঙ্গুলগুলো গালের পরিখায় রাখতেই পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত শিউরে উঠল তার। চোখ বন্ধ করে অন্তঃস্থলে অস্বাভাবিকতার প্রশমন করতে গিয়ে ছোট্ট ঢোক গিলল।
আমার ঘুম কিন্তু তোমার চেয়েও পাতলা মেহিনুর। চকিত ভঙ্গিতে চোখ খুলে লজ্জায় হাত সরাতে নিল মেহিনুর। গাল থেকে যখনই হাত উঠাতে নিল তখনই মাহাতিমের বলসুক্ত হাতের কঠিন থাবা এসে মেহিনুরের হাতটা আগের জায়গায় চেপে ধরল। এবার তন্দ্রাচ্ছন্ন অভিনয় ছেড়ে স্বাভাবিক এবং ঘুমনীয় চোখে তাকালো মাহাতিম। সরাসরি মেহিনুরের দৃষ্টিতে দৃষ্টি তাক করে বলল, তোমার সামনে এলিট ইউনিটের মানুষ শুয়ে আছে, স্পেশাল এয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড সেলভেজ। তুমি আমার গায়ে হাত রাখবে আর আমি টের পাবো না? অবাক হয়ে ঢোক গেল মেহিনুর। বিস্মিত চাহনিটা স্থির রেখে ভয়ার্ত সুরে বলল, জি। মাহাতিম চোখাচোখি দৃষ্টিটা অটল রাখার অবস্থায় মেহিনুরের হাতটা এনে ঠোঁটের উপর রাখল। হাতটার গাঢ় করে ঠোঁট যুগলের অদৃশ্য শিলমোহর ছাপিয়ে দিতে ধীরাজ কণ্ঠে বলল, তুমি কি আমাকে এখন পুরোপুরি বিশ্বাস করতে পারো? আমাকে নিয়ে কোনো সন্দেহ বা শঙ্কা উকিঝুঁকি করে? কিছুক্ষণ চুপ থেকে মাহাতিমের হাতের বলয় থেকে ইচ্ছে করে হাত সরালো মেহিনুর। মাহাতিম অপ্রতিভ দৃষ্টিতে চোখ করতেই মেহিনুর পুনরায় মাহাতিমের গাল স্পর্শ করল। চোখ দৃষ্টি অকুষ্ট রেখে মুখটা এগিয়ে নিল। বুকের অকুল চিন্তার নিঃশ্বাসটা শব্দ করে ছাড়তেই মলিন হাসিতে বলতে লাগলো, আপনি কি জানেন আমি যে নিজেকে পছন্দ করি না? আমার স্বভাব চরিত্র নিয়ে এত গালমন্দ শুনেছি যে এখন নিজের প্রতি এখন ধিক্কার আসে। কেউ যদি বলে তুমি এটা পারবে না, তখন আমিও মনে মনে বিশ্বাস করে ফেলি আমি সত্যি ওটা পারবো না। কোনোদিন কারো কথায় খেলাপ করিনি। প্রতিবাদ করা আমার ভালো লাগে না। আপন মানুষদের কথায় কিসের প্রতিবাদ করব বলুন? তাদের প্রতিবাদ করলে যে নিজের কপালেই দুঃখ জোটে। তবুও সত্য হলো আমার জীবনটায় 18টা বছর হলো আমার জীবনে 18টা মানুষ নেই। আমি লেখাপড়া শেখা এক মূর্খ যে কিনা গুছিয়ে কথা বলতে পারি না। সবাই আমাকে নিয়ে নাক ছিটকায়। কারো কারো কাছে আমি বিরক্ত মানুষ। জানেন, আমি চুপ থাকলেও সব বুঝি। কোনো মেয়ে যদি বাচাল হয় তাহলেও সমস্যা, কম কথা বললেও সমস্যা, স্বাভাবিক থাকলেও কোনো না কোনো সমস্যা তাকে ধরবে। দিন শেষে একটা মেয়ের বিরুদ্ধে আরেকটা মেয়ে আঙ্গুল তুলে কথা বলে। পুরুষের চোখ যদি সুচালো হয় তাহলে মহিলাদের ঠোঁট ছুরির মতো ধারালো। হয়তো আমার ঠোঁট ধারালো নেই বলে আমি সকলের কাছে অযোগ্য, আর আপনি একটা অযোগ্যকেই বিয়ে করেছেন। আমার মতো কুৎসাশোনা মেয়ের প্রতি তো। তীব্র ঝাঁকুনি খেয়ে কথা বন্ধ হয়ে গেল কণ্ঠটার। ভূকম্পের মতো পুরো শরীর কেঁপে উঠতে নিঃশ্বাস যেন কুণ্ডলি পাকিয়ে গলায় বিঁধল। এক ফোঁটা নিঃশ্বাসের জন্য দু হাতে মুঠোটা চাদরটা মোচড়ে এলো। গলা মাথা কপাল যেন ঘেমে ওঠার মতো অবস্থা। দম বন্ধ হওয়ার অসহন যন্ত্রণা শিউরে উঠতেই হঠাৎ গম্ভীর গমগমে সুরটা চাপা ক্ষোভের সঙ্গে ছিটকে এলো, ঠিক এভাবেই দম বন্ধ করে মেরে ফেলবো। একদম নিঃশ্বাস নিতে পারবে না। ঠিক 43 মিনিটের ভেতর তোমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে। তুমি আমার সামনে কোন স্পর্ধায় এ ধরনের কথা বলার সাহস দেখাও? তুমি কি আমাকে ভয় পাও না? আমার অবস্থা কি হবে ভেবেছো? অস্থির অবস্থার উত্তেজিত হয়েছিল মেহিনুর। মাহাতিমের কথা শুনে সেই অবস্থা থেকে একদম পরিশান্ত হয়ে গেল। নিঃশ্বাসের জন্য আরেকবার মুখ উঁচাতেই প্রশিক্ষণ সম্পন্ন হাতের থাবাটা ঢিলা করল মাহাতিম। ছাড়া পেয়ে মুখ হা করতে চোখ খিঁচুনি দিয়ে লম্বা নির্মল শ্বাস টানল। ঢোক গিলে গলাটা ভিজিয়ে চোখ খুলে তাকালো মেহিনুর। বিশাল দেহের শক্তপোক্ত শরীরটা এখন তার দেহের উপর ঝুঁকে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টির প্রতি একটু ভয় না পেয়ে চোখে চোখ রেখে কিঞ্চিত হাসি দিয়ে বলল, পেতাম। সেই ভয়টা আপনি দূর করে দিয়েছেন। এর জন্য কেবল আপনিই দায়ী। মাহাতিম এখনো গম্ভীর মুখে ছোট্ট কথা অবধি নেই। একটু থেমে পুনরায় হেসে বলল মেহিনুর, আপনি আমাকে কোনোদিন মারবেন না। যদি মেরেও ফেলেন তাতে আমার আফসোস। মুখ থেকে কথা লপাটে করল মাহাতিম। তেজপূর্ণ কণ্ঠে দৃঢ়তার সাথে বলল, আমার অবস্থাই বহাল হয়ে যাবে। আমিই থাকতে পারবো না। গুরুম গুরুম করে আকাশ থেকে উঠল বৃষ্টির সাথে এক ঝাঁক দমকা হাওয়া ঢুকে পড়ল নীরব রুমে। ঠান্ডার প্রখরতার জানান দিয়ে ফর্সা হতে লাগলো ঘুটঘুটে কালো আকাশটা। মাহাতিম ভারী নিঃশ্বাস ছেড়ে মুখটা নিচে নামাতে লাগলো। তখন একটা হাত দিয়ে আদল করে ধরল মেহিনুরের গালের আস্তরণ। স্বেচ্ছায় আঁখি পল্লব বন্ধ করল মেহিনুর।
নিজের উৎসুক হৃদয়কে সম্মুখে বাড়িয়ে দিয়ে স্বল্প সময়ের উষ্ণতার জন্য উন্মুখ হলো। কিছুক্ষণ পরেই দুচোখ পাতা উন্মদের মতো অর্ধকাজের প্রজ্ঞার চাপ অনুভব করল মেহিনুর। বন্ধুর বাড়িতে উঠে দারুণ যন্ত্রণায় শিকার হয়েছে সামিক। এখানে হুট করেই পানির মটরটা নষ্ট হয়ে সাবিককে কঠিন ভোগান্তিকে ফেলেছে। শহরে বিদ্যুৎ, পানি, গ্যাস তিনটির জন্য হাহাকার অবস্থা থাকে। গ্রামে এসব না থাকলেও বিকল্প এবং আদিযুগের ঐতিহ্য রীতিতে দিব্যি কেটে চলে। নাওয়া নেই সেই গতকাল থেকে। হাত মুখ ধোয়ার জন্য প্লাস্টিক বালতিতে বৃষ্টির জমা করা পানি দিয়ে কাজ চালিয়েছে। সবচেয়ে বেশি গোমরা হয়ে আছে রজনী। একটু পরপর কঠিন গলায় স্বামীকে এসপার ওসপার করে ধুয়ে দিচ্ছে। গলার তেজ শুনে দু ঠোঁট চেপে হাসছে মাহাদি। রজনী যে চোখ পাকিয়ে তাকায় অমনি নাদান বাচ্চার মতো আমি ফিরার খাবো ভঙ্গিতে মার্জার দিকে তাকায়। মার্জার অস্থির বিপন্ন মন আরও বিপর্যস্তা হয়ে কঠিন ধমক লাগায়। মায়ের বকুনি খেয়ে এবার উদাস হয়ে যায় মাহাদি। সবার বকাবকি ইচ্ছা মতো শুনতে পারবে মাহাদি, শুধু মা আর ভাইয়ের বকাবকি শুনলে নেতিয়ে যায়। যেই বাসায় ওরা অতিথি হিসেবে আশ্রয় নিয়েছে সেখানে খেলনা তো নেই, উল্টো খেলার সঙ্গীও নেই। ফারিন যা একটু সঙ্গ দিত এখন সে দরজা আটকে প্রীতির সাথে চুটিয়ে ঘুম দিচ্ছে। ট্যুরের উসিলায় কেউ গেমসের খেলার জন্য মাহাদিকে ফোন দিচ্ছে না। বারান্দায় গিয়ে গ্রিল ধরে বাইরে তাকালো মাহাদি। থুতনিটা গ্রিলের উপর বসিয়ে ভাই আর ভাবিকে মিস করছিল সে। তারা দুজন মানুষ যতই হোক তাকে বকা দিক, দিন শেষে কখনো তাকে একা ফেলে যায়নি। মাহাতিম যতই ব্যস্ত ব্যক্তিসম্পন্ন কর্মকর্তা হোক, একবার বাড়ি ফিরলে সেই সব কষ্টের দিনগুলো একদম ভুলিয়ে দিয়ে যায়। মেহিনুর কোনো দিক দিয়ে মাহাদিকে না খাইয়ে নিজে খেয়েছে বলে এখনো মনে করতে পারে না মাহাদি। মেহিনুরকে যত খুশি তত বউ বউ করে ডাকে, এতে একটুও বিরক্ত হয় না মেহিনুর। উল্টো হাসি দিয়ে পিঠ একটা আদুরে চাপড় মারে। হতাশার নিঃশ্বাস ফেলে ঘোলাটে আকাশে তাকিয়ে বিড়বিড় করে বলে সে, তুমি তাড়াতাড়ি চলে এসো ভাইয়া, আমার কিছুতেই মন টিকছে না। জলদি আসো, জলদি আসো। চোখ বন্ধ করে 2 মিনিট শান্ত থাকলো মাহাদিম। ঝমঝম বৃষ্টির আওয়াজটা নীরব অনুভব করল। ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ভেজা টাইলসের উপর আনমনে এঁকে বেঁকে চিত্র কষতে লাগলো। চোখ খুলে ডান পা দিয়ে একই কাজ করতে করতে গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো মাহাদি। হঠাৎ একটা দৃশ্য দেখে ডান পা থামিয়ে সেটা আরও মনোযোগ দিয়ে দেখতে লাগলো। দারোয়ানের বাথরুম থেকে টিনের দরজাটা একটু ফাঁক করে উকি দিয়ে আছে সিয়াম। মাথাটা উকি দেওয়ার পাশাপাশি ডান হাতে সবুজ বদনাও দেখা যাচ্ছে। চাল ধোয়া পানিটা যেন বদনায় না পড়ুক তার জন্য হাতটা টান টান করে বাইরে এগিয়ে ধরেছে। বৃষ্টির পানি দিয়ে বদনা ভর্তি। হো হো করে গলা ফাটিয়ে হেসে দিল মাহাদি। তার হাসি এখন দেখে কে? বাথরুমে গিয়েও বেচারার আধা কাজ শেষ করে বদনা ভর্তি করতে নেমেছে। মাহাদি হাসতে হাসতে গ্রিল ছুঁয়ে ছুঁয়ে ফ্লোরে ধপাস করে বসে পড়ল। হাসির তোড়ে ফ্লোর থাপড়াতে থাপড়াতে হাসতে লাগলো। একটু শান্ত হলে প্যাট চেপে আবার উঠে দাঁড়ালো মাহাদি। আবার একই দৃশ্য দেখতে হো হো করে হেসে গ্রিলের কপিলে ঠেকিয়ে দিল। থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজ। শীতে মুড়িয়ে আছে সাদামাটা দিনটা। কম্বলের পশমতুল্য উষ্ণতার ভেতর নতুন বয়ে নিয়ে ঘুমিয়ে আছেন নোমান ইকবাল। এবার বসের অজুহাতে সেও কিছুদিন ছুটি পেয়েছে। বাড়ি ফিরতেই নানা টেনশনের ভেতর দিয়ে পরিবারের চাপাচাপিতে বিয়েটা করতে নারাজ ছিল। শেষমেশ হামেশার মতো তার বসের কাছে পরামর্শ চাইল নোমান। তার বিশ্বাস তার বস মাহাতিম আনসারির কাছে সব ধরনের সমাধান পাওয়া যায়। লোকটার মাথায় যেন উপস্থিত বুদ্ধির মেশিন ফিট করা আছে। যখনই কোনো বিপদ দেখে জাস্ট কয়েক সেকেন্ড চোখ বন্ধ করতেই এমন একটা পরিকল্পনা করে যা বর্ণনাতীত। এবারও বসের পরামর্শ মোতাবেক বিয়েটা করেই ফেলেছে নোমান। রক্ষণশীল পরিবারের ছেলে বলে বড় বড় আয়োজন করে বিয়ে করেনি, কিন্তু এখন বিয়েটা করে মনে হচ্ছে আহা স্বর্গীয় সুখ। তার বসকে এখন 101টা চুমু দিতে ইচ্ছে করছে। লোকটা কি জম্পেশ বুদ্ধি না দিল? তার মানে তার বস মানুষটা যতই শুকনো মুখে গম্ভীরভাবে চুপ থাকুক,
দিন শেষে তারও অভিজ্ঞতা আছে। বউকে জড়িয়ে ধরে আরও আয়েশ করে ঘুম দিল নোমান। হঠাৎ বিপ বিপ করে তার ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। আরামের শয্যা ছেড়ে ফোন ধরতে অলসতা কাজ করছিল। একটানে 5টা ভাইব্রেট কল কেটে যেতে ষষ্ঠ নাম্বারের সময় বউয়ের ঠেলা খেয়ে উঠল নোমান। কলটা ঘুম ঘুম চোখে না দেখে রিসিভ করলো। মুখ ভর্তি গালি থেকে এক প্রস্ত গালি ছুড়ে বলল, ওই হালা, কে রে তুই? এমন বেটাইমে কল দিলি কোন কলিজা দিয়ে? ওপাশ থেকে চিবিয়ে চিবিয়ে বলল কেউ, তোমার কলিজা আমি পাড়া দিয়ে ধরবো নোমান। স্ক্রিনে চোখ লাগিয়ে দেখো কে আমি। চোখ কসলাতে গিয়ে হাত থেমে গেল নোমানের। কথা শুনে বুকের ভেতর ধুকুর পুকুর করছে। বড় করে ঢোক গিলে কান থেকে ফোন নামালো নোমান। স্ক্রিনে তাকিয়ে BAB স্পষ্ট করে অক্ষর 3টা দেখতে পেল, মাহাতিম আনসারি বস। ভয়ে ভয়ে কানে ফোন ঠেকিয়ে ভীত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যালো বস। ওপাশ থেকে খেপে গিয়ে বলল মাহাতিম, বউ হয়েছে বলে আমার সাথে গালাগালি, এগুলো কেমন ধরনের আচরণ নোমান? তোমার কি এখন লম্বা বিরতি দরকার? প্রয়োজন হলে জানাও, আমিও সব ব্যবস্থা করে দিচ্ছি। নোমান তাড়াতাড়ি নিজেকে দোষী সাব্যস্ত করে মাপ চাইল। ভুলটা তার নিজের বলে অনেকবার ক্ষমার বাক্য খরচ করলো। মাহাতিম এখন ঘ্যানঘ্যানানি শোনার মানসিকতায় নেই বলে সংক্ষেপে তার জন্য একটা গাড়ি পাঠানোর কথা বলল। নোমান যথা আজ্ঞার মতো নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পাঠানোর ব্যবস্থা করে জিপটার তদারকির জন্য নিজে রওনা দিল। সূত্র মোতাবেক নক্ষত্রবাড়ির রিসোর্টে পৌঁছালো একটা গাড়ি। জিপটা কর্তৃপক্ষের কাছে রেখে নোমানের ব্যাপারটা বুঝিয়ে দিল মাহাতিম। আগত গাড়িটার চড়ে বৃষ্টির মধ্যেই স্বামীকের বন্ধুর বাসায় দিকে রওনা দিল সে। মেহনুর জানালার কাছ নামিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। মুখের উপর বৃষ্টির ছাট খেয়ে থেমে থেমে হাসছে। পলকে পলকে নজর দিচ্ছে মাহাতিমের বিচক্ষু চোখ। এতদিন পর ফ্যাকাশে বিষণ্ণ চেহারায় হাসির লালিমা ফুটেছে। হাসির উচ্ছলতার প্রাণব্যস্ত সুমিষ্ট মুখটার মায়া ছাপিয়ে দিয়েছে ভেতরের গুমট শক্ত আবরণটা। নিঃশেষ হয়ে গোছানোর নরম মনোচিত্র ফিরিয়ে দিয়েছে। একদিকে যেমন মেহনুরের সাথে সম্পর্কটা সহজ করে এনেছে, তেমনি মেহনুর অন্তর থেকে জানতে পেরেছে কঠিন সত্য। শোনার পর মাহাতিম যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। পরের বাক্যগুলো কিচ্ছু শুনতে পায়নি সে। স্টিয়ারিং চেপে এক পলকের জন্য বামে তাকালো মাহাতিম। মুখটা ড্রাইভিংয়ে ফিরিয়ে এনে শান্ত গলায় জিজ্ঞেস করলো, মেহনুর, যদি তোমার দাদাভাই আমাকে বিয়ের ব্যাপারে না করে দিত, তখন কি তুমি আমায় ফিরিয়ে দিতে? এমন অদ্ভুত কথা শুনে ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল। জানালা থেকে মুখ ঘুরিয়ে ডানে তাকাতেই মাহাতিমের দিকে তাকালো। হতভম্ব দৃষ্টিতে বলল, আপনি কেমন প্রশ্ন করলেন? মাহাতিম তাড়া দিয়ে বলল, উত্তরটা শুনতে তো দোষ নেই। তাছাড়া এখন তুমি আমার বউ। তোমার দাদা হাজারবার মাথা ঠুকলেও তো তোমাকে ফিরিয়ে দেব না। মেহনুর এমন অপ্রস্তুত প্রশ্ন শুনে অনেক সময় যাবৎ কথা বলল না। জানালার কাজটাও উঠিয়ে দিল সে। ভেজা হাতটা আঁচলে মুছতে মুছতে তার ঠোঁটের হাসিটুকু যেন ছিনিয়ে ফেলল কেউ। মেহনুর দীর্ঘক্ষণ যাবৎ মন পালন করে নির্লিপ্ত সুরে বলল, আপনাকে ফিরিয়ে দিতাম। বিকট আওয়াজের চলন্ত গাড়িটা জোরালোভাবে থেমে গেল। হুট করে এরকম ব্রেক কষাতে পেছন থেকে অন্য একটা গাড়ি পাশ কেটে যেতে যেতে জঘন্য একটা গালি দিল। মাহাতিম গালিটা শুনল কিনা ঠাহর করতে গেল না। দুহাত দিয়ে স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে সে। চোখ দুটো বন্ধ, দৃষ্টি নিচের দিকে ঝুঁকানো তার। সিট বেল্ট বাঁধার সুবিধায় কোনো রকম ক্ষতি বা ব্যথা পায়নি মেহনুর। কিন্তু ভয়ে যে গলাটা চোখের সম্মুখে দেহের রুষ্টে রুদ্রে টের পেল, সেটা বীভৎস। ফোন বাজার আওয়াজে সম্বিত ফিরে পেয়ে পকেট থেকে ফোন বের করলো মাহাতিম। চোখ দুটো তখনও নিদারুণ যন্ত্রণায় বন্ধ। কলটা আন্দাজ মতো রিসিভ করে কানে চাপলো মাহাতিম। ওপাশ থেকে অত্যন্ত চিন্তিত এবং অস্থির গলায় বলল, হ্যালো আনসারি স্যার, প্লিজ কাইন্ডলি আমার কথা শুনুন। আপনাকে ওরা ট্রেক করার ফর্দ করে ফেলেছে। আপনি অ্যালার্ট থাকুন। দে আর ভেরি ডেঞ্জারাস স্যার। ওরা সংখ্যায়
কতজন আপনার পেছনে লেগেছে, আমরা কেউই ইনফরমেশন পাচ্ছি না। আপনাকে যেখানেই পাবে সেখানেই ওরা মার্ডার করে ফেলবে স্যার। নিজের মৃত্যুর পরোয়ানা শুনেও উত্তেজিত হলো না। যে কোনো সময় হানা দিবে দস্যুর মতো জানোয়াররা। কি করে এমন তুমুল বৃষ্টির ভেতর তাদের সামাল দেবে সেটা কি নিয়ে ছক কষানোর প্রচুর হিসেবি কাজ। এবার সে একা নয় মোটেই, সঙ্গে যে বসে আছে তাকে নিয়ে সমস্ত চিন্তা জেগে আছে। স্টিয়ারিংয়ের দু হাত চেপে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে মাহাতিম আনসারি। তার ক্লান্তিকর মাথাটা কোনোভাবেই এমন পরিস্থিতিতে ঝিমিয়ে পড়লে চলবে না। শান্তভাবে পুরো খেলাটাই তাকে ঘুরিয়ে দিতে হবে। বাইরে বৃষ্টি, রাস্তাঘাট জনশূন্য, বৈরী আবহাওয়ার অজুহাতে গাড়ি চলাচল নগণ্য। স্টিয়ারিং থেকে হাত নামিয়ে মুখটা এবার বামে ঘোরালো সে। দৃষ্টিটা তীক্ষ্ণ করে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে যেতে হবে মেহিনুর। আমি কখন ফিরবো জানি না। তোমাকে রিসোর্টে রেখে আসছি। কোনো ভয় নেই, স্বামীক এসে তোমাকে রিসোর্ট থেকে নিয়ে যাবে। খটকা লাগলো বুকে। এমন ঝুম বৃষ্টির ভেতরে মাঝ রাস্তায় থেমে কোথায় যেতে চাইছে। না, মন কিছুতে মানছে না। মেহিনুর কিছুটা নাছোড়বান্দার মতো বলল, আমি যাব না। আপনি কোথায় যাবেন? অন্য সময় হলে উত্তর পেয়ে খুশি হতো মাহাতিম, কিন্তু আজ খুশির বদলে রাগের আক্রোশটা হামলে পড়ে মনে। মুখটা কঠোর করে বলে, প্লিজ আমার কথাটা চুপচাপ শোনো। একটু পরেই স্বামীকে সে তোমাকে মায়ের কাছে নিয়ে যাবে। কোনো টেনশন নেই। উল্টো আমার সাথে থাকলে বিপদ। আমি কাজটা শেষ করেই ফিরবো, কথা দিচ্ছি ফিরবো। শেষোক্ত বাক্য শুনে আর স্থির থাকে না মেহিনুর। মনের ঝলমলো উঠোনটায় হিংস্র পশুর মতো দাপাদাপি করে বেড়াচ্ছে ভয়। গা কাটা দিচ্ছে ক্ষণে ক্ষণে। মেহিনুরের ভীতিগ্রস্ত মুখ দেখে নিজের কঠোর রূপটা গলিয়ে নিল মাহাতিম। কণ্ঠ আর্দের মতো কোমল করে বলল, তুমি কখনো আমার অবাধ্যতা করনি, তো আজ কেন করছো মেহিনুর? প্রশ্নের প্রেক্ষিতে চুপ রইল মেহিনুর। এটা সত্যি যে এখন পর্যন্ত সে কোনো কথায় অবাধ্যতা করেনি। মাহাতিম যখন যেভাবে বলেছে মেহিনুর চোখ বন্ধ করে সেগুলো বিশ্বাস করে পালন করেছে। মেহিনুরের নীরবতা দেখে মুখ ঘুরালো মাহাতিম। হাতের ব্ল্যাক ডায়ালের ব্রাউন ঘড়িতে চোখ রেখে সময়ের অঙ্কটা আবারও সচল মস্তিষ্কে হিসাব করে নিল। ঘড়ি থেকে মুখ তুলে সামনে তাকাতেই গাড়িটা রিভার্স করে ঘোরাতে চলল। স্থির গাড়িটা যখন ডানে টার্ন করে রিভার্স হচ্ছিল তখনই মেহিনুর অস্থির হয়ে চিন্তিত দৃষ্টিতে দু হাত মাহাতিমের বাহুতে জড়িয়ে ধরল। সাদা শার্টের স্লিপটার নিচে নতুন ব্যান্ডেজের আস্তরণ থাকলেও মেহিনুর এখন সেই হুঁশ নেই। সে অস্থির উৎকণ্ঠায় পাগলের মতো বলতে লাগলো, আমি যাব না। আমি আমি আপনি গাড়ি ঘোরাবেন না, বন্ধ করুন। আমি যাব না বলেছি। আপনি জোর করে ওখানে ফেলে আসতে পারবেন না। গাড়ি থামান। রিভার্স করতে গিয়েও বিরাট বাধা খেলো মাহাতিম। শান্ত স্বভাবের মেহিনুরকে বেশিরভাগ সময় নীরব থাকতে দেখেছে। দেখতে দেখতে একটা অভ্যাসও হয়ে গেছে যে মেহিনুর তাকে নিয়ে কোনোদিনও মনের শুকনো অবস্থা প্রকাশ করবে না। কিন্তু আজ এ কি দেখছে? তার সৌম্য বাহুটা খামচে ধরে বাধা দিচ্ছে। মাহাতিম ধীরে সুস্থে গাড়িটা আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য নিরাপদ সাইডে পার্ক করলো। লতার মতো জড়িয়ে ধরা বাহুটাকে মেহনুরের কবল থেকে না ছড়িয়ে উল্টো তার গালটা ডান হাতে ছুঁল। স্বাভাবিক ভঙ্গিতে আশ্বস্ত সুরে বলল, আমার কিছু হবে না মেহিনুর। প্লিজ, লক্ষ্মী মেয়ের মতো আমার কথাটা শোনো। তুমি রিসোর্টে থাকো, আমি কাজটা শেষ করেই আসছি। দেরি করব না। ভয় জড়ানো চোখে ঢোক গিলল মেহিনুর। মাহাতিমের দিকে সহজ চাহনিতে তাকিয়ে বলল, ফোনে কি বলেছে? আপনি মিথ্যে বলবেন না। আমি দেখেছি আপনি কলটা কাটার পরপরই আমাকে রেখে আসতে চাইছেন। মাহাতিম স্বগতোক্তির মতো করে বলল, ওসব দিয়ে তোমার কাজ নেই। তুমি রিসোর্টে যাচ্ছ, এটাই ফাইনাল। আর একটা বাড়তি কথা বলবে না। কথার ভিতরে কথা বাড়ালো না মাহাতিম। চুপচাপ অন্য হাতে গাড়িটা স্টার্ট দিয়ে ফেলল। মেহিনুর বাহুটা ছেড়ে দিয়ে অমত ভঙ্গিতে নির্জীব চাহনিতে বলল, আপনি আমাকে এখানে ফেলে দিন। আমি নিজ দায়িত্বে রিসোর্টে যেতে পারবো। আমার জন্য আপনার গাড়ি ঘুরিয়ে পেট্রোল খরচ করে রিসোর্ট ফেরত দিতে হবে না। গম্ভীর নিরূপ মুখটা নিমেষের ভেতর আরও গম্ভীরময় মিলিয়ে উঠল। গাড়ি স্টার্ট দিল ঠিকই, কিন্তু সেটা রিভার্স সিস্টেমে না দিয়ে সোজা পথে চালাতে লাগলো। নিস্তেজ অবসন্ন ভঙ্গিতে সিটে বসলো মেহিনুর। ততষ্ট মন মাহাতিমের উপর পড়ে রইল।
কলে নিশ্চয়ই এমন কিছু শুনেছে যার জন্য সে মেহিনুরকে রিসোর্টে রেখে আসতে চাইছিল। মেহিনুর কারণটা জানার জন্য হালকা একটু কেশে নিজের জড়তা কাটিয়ে বলল, আপনাকে কলে কি বলেছে? কেন আপনি রিসোর্টে রেখে আসতে চাইলেন? মাহাতিমের কান দিয়ে বাক্য দুটো প্রশ্ন ঢুকলেও তার চোখ তখন ডান দিকের লুকিং মিররের পেছনের দৃশ্য দেখতে ব্যস্ত। পেছন থেকে কেউ ফলো করছে কিনা এটা এখনো আঁচ করা যাচ্ছে না। লুকিং মিরর দিকে চোখ সরিয়ে ফের সামনের দিকে তাকালো মাহাতিম। পায়ের নিচ থাকা প্যান্ডেলটা মৃদু চাপ দিয়ে গাড়ির স্পিডটা আরেক ধাপ বেড়ে ফেলল। উত্তর না পেয়ে চঞ্চল মনটা মেহিনুরকে ছটফট করে তুলল। মেহিনুর আবার তাগাদা দিয়ে জিজ্ঞেস করতে নিলে কঠিন এক ধমক দিল মাহাতিম। গরম সুরে বলল, তোমার শুনে লাভটা কি? কেন জানার জন্য লাফাচ্ছ? মনে মনে এটা ভাবছো নাকি তোমাকে রেস্টুটে ফেলে আরেকজনের কাছে যাচ্ছি? পুরনো কর্মকাণ্ডের কথা স্মরণ রেখে জঘন্য খোঁচাটা দিল মাহাতিম। শুকনো খোঁচাটা খেয়ে চমকানো দৃষ্টিতে কয়েক মিনিট স্তব্ধ রইল মেহিনুর। এর চেয়ে জঘন্য খোঁচা সত্যি আর হয় না। মেহিনুর ভয়ের বিষাদযুক্ত দেয়াল ভেঙে স্বস্তির গলাতেই বলল, কলের ঘটনায় যদি আপনার ক্ষতির গন্ধ না পেতাম আমি জীবনও আপনাকে পাল্টা প্রশ্ন করতাম না। আপনি যে আমার সাধারণ প্রশ্নে বিরক্ত হন আগে জানলে চুপ থাকতাম। মাহাতিম নিরুত্তর। তার দৃষ্টি বারবার লুকিং মিররের দিকে চলে যাচ্ছে। দক্ষ হাতে দাপটের সাথে গাড়ি আগাচ্ছে বৃষ্টির মধ্যে। অন্য হাতে ফোনটা দিয়ে কাউকে কল করলো সে। কাঁধের সাথে ফোনটা কানে চেপে গাড়ি চালাতে চালাতে কাগজ কলম জোগাড় করলো। মেহিনুর ড্যাব ড্যাব করে সব কিছু দেখতে থাকলেও কৌতূহলে মনের অবস্থা কুণ্ঠিত হয়ে আছে। প্রশ্ন করার অবস্থা নেই। একই সাথে এতগুলো কাজ কিভাবে সামলাচ্ছে এই সুন্দর মার্জিত লোকটা? কি করে সম্ভব এসব? গাড়ি চালাচ্ছে, কথা বলছে, কাগজে কলমে খসখস করে যাচ্ছে। মনোযোগ দিয়ে লুকিং মিরতে তাকাচ্ছে। একটার পর একটা কাজ ক্রমাগত করে যাচ্ছে। তবু কেন কোনো কিছু এলোমেলো ভাব করছে না। একদম ঠিকঠাক ওয়েল ম্যানার্ড স্টাইলে করছে। এমনটা বিশেষ ট্রেনিংপ্রাপ্ত লোকেরাই যে করতে পারে তার জ্বলন্ত প্রমাণ মেহিনুর সাক্ষাৎ দৃষ্টিতে দেখতে পারছে। মেহিনুরকে উপেক্ষা করে কলে কথা বলতে স্টিয়ারিংয়ের উপর কাগজ ঠেসে কলম চালাতে লাগলো মাহাতিম। মেহিনুর একটু মনোযোগ দিয়ে দেখলো কাগজে অনেক কিছু সাংকেতিক ভাষায় লিখে যাচ্ছে সে। লেখাগুলো তার মতো সাধারণ মানুষের মাথায় জীবনও ঢুকবে না। মাহাতিম থেমে থেমে গম্ভীর গলায় বলছে, এখনও সেফ জোনে আছি। ওপাশ থেকে উত্তর, স্যার আপনি ডান দিকের মাটির রাস্তাটা ধরুন। ওদিকের রাস্তাটা কেউ ইউজ না করলেও ওটা শর্টকাট হবে, সেফলি আসতে পারবেন। মাহাতিম কলমটা রেখে কাগজটার চোখ বুলিয়ে বলল, ডান দিকের রাস্তাটা মেবি হান্টেড রোড। ওখানে প্রেমে ব্যর্থ এক ছেলে সুইসাইড করেছিল বলে ওই রাস্তা দিয়ে কেউ আসে না, তাই তো? মাহাতিমের কথা শুনে ভিড়মি খেলো লোকটা। কি আজব, এত ডিটেলস তো সে নিজেও বের করেনি। ছোট্ট করে উত্তর দিল, জি স্যার, ওটা হান্টেড। আপনি প্লিজ ডান দিকের ওই রোড ধরে আসুন, ওটাই আপনার জন্য সেফ হবে। বাঁ দিকের রাস্তা দিয়ে গেলেই বিপদ। মাহাতিম ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলল, আমার ক্যালকুলেশনের মোতাবেক ডান বাম সামনে পিছু সবখান দিয়ে আটকা পড়তে যাচ্ছি। ওদের ট্রেক ডাউন করা ছাড়া আমার হাতে সেকেন্ড অপশন নেই। ডেঞ্জার জোন থেকে বের হলে ইনফর্ম করব। রাখি। শ্বাসরুদ্ধকর অবস্থা হতে যাচ্ছে। বৃষ্টির ঢোলটা হালকা একটু রুমে এলেও সামনে আসছে ঘোর বিপদ। মাহাতিমের কথাবার্তা শুনে মেহিনুর অবচেতন মন বিপদের সতর্কবার্তা দিয়ে ফেলেছে। জীবনে এই প্রথম প্রতিকূল অবস্থা পড়তে যাচ্ছে। মন তীব্র উৎকণ্ঠায় উচাটন করছে। কি হবে সামনে? মাহাতিম খারাপ পরিস্থিতি দেখেও হেসে কথা বলল। গাড়ির সিটে পিঠ ছেড়ে দিয়ে নিজেকে শান্ত করার উছিলায় জানালার কাছের সাথে মাথা ঠেকিয়ে দিল মেহিনুর। গুরুম গুরুম করে আকাশ ডেকে কাচের জানালাটা দফায় দফায় বৃষ্টির পানি আশ্রে উৎস থেকে স্বচ্ছ হচ্ছে। প্রকৃতির সাথে বৃষ্টির রফাদফা দৃশ্য দেখার জন্য জানালার বাইরে চোখ রাখলো মেহিনুর। স্বাভাবিক চাহনিতে ভেজা গাছগুলার বৃষ্টিচ্ছন্ন অবস্থা দেখতেই হঠাৎ চোখ থমকে গা শিউরে উঠল। গাড়ির স্পিড আরও বেদম গতিতে বেড়ে যাচ্ছে। এদিকে মেহিনুর ভালো করে স্পষ্ট চোখে দেখার জন্য লুকিং মিরর চোখ দিতেই ভয়ে জানালা থেকে সরে এলো। মুখ ঘুরিয়ে মাহাতিমের দিকে তাকাতেই দেখল ইতিমধ্যে বিচক্ষণ দৃষ্টিতেও সেই লোমহর্ষক ঘটনা ধরা পড়ে গেছে।
মূলত এই কারণেই বেড়ে যাচ্ছে গাড়ির স্পিড। মাহাতিমের শক্ত কঠোর তেজি মুখটা দেখে চোখ বন্ধ করে মাথা নামালো মেহিনুর। আতঙ্কের সুরটা অতল স্তরের নিচে নামিয়ে বলল, পেছন থেকে 3টা গাড়ি ধাওয়া করছে। বন্ধ এসির গাড়িতে জোরে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। যে কারণে এই বোকা জিপকে রেস্টুরেন্টে রেখে আসতে চাইছিল সেটাই এখন ফলতে যাচ্ছে। এরপর যে দৃশ্যগুলো পরপর দেখবে সেগুলো দেখার পর কি মেন্টালি ট্রমায় চলে যাবে কিনা সন্দেহ। সামনের গাড়ি দেখেই ভয় পাচ্ছ, ধাওয়া পাল্টা ধাওয়া দেখলে কি করবে? কথাটা মনে মনে আড়লো মাহাতিম। রুদ্ধ পরিস্থিতিটা বাগে না আনলেও একটা হাত বাড়িয়ে মেহিনুর নত মুখটা উপরে তুলল। হিসেবি মুহূর্ত থেকে কয়েক সেকেন্ডের সময় ছিনিয়ে এক লোহমা মেহিনুরের দুধর ছুঁয়ে দিল মাহাতিম। দুম করে বুকের ভেতর করাঘাত লাগাতেই শিউরে উঠল মেহিনুর। সেও শিউরে ওঠা কাপা অবস্থা, ভেতর উষ্ণতার হাতটা খোলা পিঠের উপর আলতো পরশে ছুঁয়ে দিতে লাগলো ওর। ডান হাতের এখনো গাড়িটা চালাচ্ছে মাহাতিম। মেহিনুর ভয়াক্রান্ত চোখ থেকে সমস্ত ভয় যেন নিজের হাসি হাসি দৃষ্টি দিয়ে শুষে নিল সে। ওই অল্পক্ষণ সময়টুকুতে ছোট্ট কণ্ঠে বলল, কোনো ভয় নেই মেহিনুর। হাসিমাখা দৃষ্টি দুটো চাহনিতে নিজেকে মিলিয়ে নিল মেহিনুর। মধ্যবর্তী দূরত্ব যেন 2 ইঞ্চির মতো, নিঃশ্বাসের উষ্ণতা যেন আশ্বাসের ছোঁয়ার মুখের উপর ছুঁয়ে যাচ্ছে। মেহিনুর চোখ বন্ধ করে মাহাতিমের ক্লিন শেপ গালটার নিজের কপালে ঠেকিয়ে দিল। মাহাতিম ওই ফাঁকে আবার সামনে তাকিয়ে ড্রাইভের বিধিটা দেখে লুকিং মিররে তাকিয়ে নিল। হঠাৎ একটু একটু করে টের পেল তার বাঁ হাতের তলায় থাকা পিঠটা গরম, বেশ ভালোই গরম বলা চলে। 5 আঙ্গুলের থাবা দিয়ে অনাবৃত পিঠটা আবৃত করে কিছুটা চিন্তিত গলায় মাহাতিম বলল, জ্বর আসছে কেন? ওষুধ যে দিয়েছিলাম খাওনি? মেহিনুর উত্তর দেওয়ার অবস্থাতে নেই। প্রাণপণে চাইছে আজ এই মানুষটার যেন কিচ্ছু না হোক। মনের যে মুখ্য স্তরটা যার সাথে বেঁধে গেছে সেটাতে কিছুতেই ভাটা না পড়ুক। মাহাতিম আস্তে করে হাতটা সরিয়ে এনে মেহিনুরের সিটে ঠেলে দিল। বিঘাত খেয়ে মেহিনুর চোখ খুলে তাকাতেই মাহাতিম লুকিং মিরের পিছনের অবস্থা দেখতে দেখতে হঠাৎ গম্ভীর সুরে বলে উঠল, হেড ডাউন। মেহিনুর কথাটা না বুঝে উজুবুকের মতো তাকিয়ে থাকলে মাহাতিম নিজেই মেহিনুরের মাথাটা ধরে লোহমায় নিচে ঝুঁকিয়ে দিল। মুহূর্তের ভেতর কান তাক লাগানো শব্দ ভেসে আসতে থাকলো। গাড়িও সাপের মতো আঁকাবাঁকা চালাতে লাগলো মাহাতিম। বৃষ্টির ঢোলটা কমে এলো, বাতাসের সাথে প্রাণঞ্চল শব্দগুলো ছুটে আসছে। পেছন থেকে একের পর এক গুলির সাইরেন বাজলেও গাড়ির এলোমেলো গতির জন্য একটাও নিশানার মতো লাগলো না। মেহিনুর চোখ মুখ খিচে কানে 2 হাত চেপে থাকলেও স্পষ্ট শুনতে পেল মাহাতিম তাচ্ছিলের হাসিতে বলছে, আমি তো এদের পাক্কা খেলোয়াড় ভেবেছিলাম, এরা তো দেখি বেহুদা টার্গেট ছুটতে এক্সপার্ট। কথাটা শুনে কানে হাত চাপা অবস্থায় চোখ খুলল মেহিনুর। মাথাটা আগের জায়গায় তুলতেই দেখল মাহাতিম নিজের একটা হাত পায়ের কাছে নামিয়ে কালো প্যান্টটা খানিকটা উঠিয়ে কালো মোজার কাছ থেকে কিছু বের করছে। অনুমানের ভিত্তিতে ভাবল বস্ত্রটা বেশ ভারী। নিমিষের ভেতর 3 আঙ্গুলের কঠোর কবজায় একটানে পিস্তলটা বের করলো মাহাতিম। পিস্তলটা মুখে সরু চঙ্গার মতো কয়েক ইঞ্চির লম্বা বস্ত্রর ফিট করতেই মেহিনুরের দিকে এক পলকে তাকালো, হাসলো, হাসি ঠোঁটেই বলল, টানা 10 মিনিট পর তোমার এপিসোড ফিরছি মেহিনুর। তোমার এপিসোডে তো চুমো আছে, মিস করতে চাচ্ছি না। বোকার মতো তাকাতে কিছু ক্ষুব্ধ অনুভব করলো মেহিনুর। অসভ্য, 1 নাম্বারের অসভ্য। ঠোঁটে কিছু আটকায় না। কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে মুখটা অন্যদিকে ঘোরালো মেহিনুর। এদিকে 2 হাতে স্লিপ দুটো কোনোর টেনে মাথাটা পেছনে ঘোরালো। চোখের চাহনি সতর্ক, হাতের মধ্যে পিস্তল। মেহিনুর অভয় মন বুঝতে পেরেছে এখনই পাল্টা অ্যাকশনটা রটতে যাচ্ছে। চলমান গাড়িটা একই স্পিডে বহাল রেখে গাড়ির ভেতর থেকে টার্গেট করলো মাহাতিম। এক চোখ বন্ধ করে লক্ষ্যবস্তুর দিকে পিস্তল তাক করতেই প্রফেশনাল স্টাইলে থেমে থেমে 4টা শব্দহীন গুলি ছুড়ল। অমনি তীব্র আর্তনাদ, হাহাকার চিৎকার ভেসে আসলো পিছন থেকে। ধাম ধাম করে ভারী বস্তুর আশ্রে পড়ার শব্দ শোনা গেল। বৈদ্যুতিক খাম্বাগুলো যেভাবে আকস্মিক শব্দে ব্লাস্ট হয়ে যায় ঠিক তেমন। মেহিনুর তীব্র শব্দের কৌতূহল দমাতে না পেরে দ্রুত মাথাটা পেছনে ঘোরায়। গাড়ির পিছন গ্লাসটার 4টা গোল গোল নতুন ছিদ্র দেখা যাচ্ছে।
দূরের গাড়িগুলোর অবস্থা দেখে মেহিনুর রীতিমতো হতভম্ব। সে একবার মাহাতিমের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকালো, আরেকবার সেদিকে দৃষ্টি ছুড়ে পেছনে দেখল। শেষের গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে। তার একটু আগে থাকা গাড়িটা ডান দিকে কাত হয়ে আছে। সবার আগে থাকা গাড়িটা ড্রাইভার সিটের স্পট ডেড এ শিকার। মেহিনুর অল্প কাহিনীর চাহনিতে মাহাতিমের দিকে তাকিয়ে ঢোক গিলল। সচতুর হাতে যে 4টা গুলি ছুঁড়েছে, একদম কাটকাট স্টাইলে 3টা গাড়ি খালাস। মাহাতিম তৎক্ষণে পূর্বের ফর্মে ফিরে গাড়ি চালাতে ব্যস্ত। দূরবর্তীর গাড়ির দুর্দশার দিকে এক ঝলক চোখ বুলিয়ে মেহিনুর পাংশু গলায় বলল, আপনার গুলির আওয়াজ হলো না কেন? মাহাতিম পিস্তলটা আগের জায়গায় রাখতে রাখতে বলল, ইটস অল অ্যাবাউট টেকনিক। সাইলেন্স লাগিয়েছি, গুলি ছোড়ালে আওয়াজ হবে না। এমন আবার প্রশ্ন করো না কিভাবে ওদের জায়গা মতো গুলি করলাম। এসবের উত্তর দিলে নিজেকে নিয়ে বড়াই করা হবে, যেটা আমি পছন্দ করি না। উত্তরে শুনে মুচকি হাসল মেহিনুর। চিন্তার ক্লেশগুলো মন থেকে ঝেঁটিয়ে সিটে গা হেলিয়ে দিল। এতক্ষণ যা টের পায়নি, গ্রাহ্য করেনি, সেটাই এখন শিউরে শিউরে দিল তাকে। বৃষ্টির কবল থেকে বাঁচতে পারেনি বলে হিংস্র জ্বরের ছোবল খেয়েছে মেহিনুর। গতরাতের মাহাতিম ওষুধ খাইয়ে দিল, সেটার ডোজ কাজে দেয়নি একটু। চোখের পাতা বন্ধ হওয়ার জন্য আনচান করছে, হাত পাও বেশ কাঁপছে। গ্রীষ্মের মতো তপ্ত বায়ুটা দেহের শিরায় উপশিরায় চলাচল করতে বাড়ছে ক্রমশ। অদ্ভুত এক মুসরাত ভেতর তলিয়ে যেতে লাগলে চোখের সামনে ঝাপসা হয়ে উঠল। এরপর ধূসর হলো, এরপর আরও ধূসর হলো, এরপর ধূসর রংটা রং পাল্টে কালো রঙে টপকে গেল। কালো রঙে আসাটা যেন মস্ত এক ভুল। নিজের দেহের উপর থেকে নিয়ন্ত্রণ স্নায়ুটাকে আস্তে করে ঘুম পাড়িয়ে দিল। স্নায়ুটা একটুও সজাগ হলো না, তবুও চূড়ান্ত মুসরায় যেতে যেতে হালকা মতন শুনল কেউ তার নাম বলে চেঁচাচ্ছে, যেন বারবার কাতর ধ্বনিতে চিৎকার করছে, মেহিনুর চোখ খুলো, চোখ খুলো, প্লিজ চোখ খুলো না। সন্ধ্যাহীন সময় চলছে, দক্ষিণা হাওয়া শীতের ছোল্লাস। রুমটা শীতের শীতলতায় ছুঁয়ে গেল। ইজি চেয়ারের দোল খাওয়া মানুষটার মাথা গরম। দাঁতের নিচে অনেকক্ষণ যাবৎ সজরপদের মশলা দেওয়া পানটা চিবোচ্ছেন। পানের রসে ঠোঁট টকটকে লাল। কতগুলো পান মুখে দিয়েছে সেটা অগণ্য। মেজাজের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ঠাস করে বজ্রপাতের মতো বিস্ফোলা বসাতে পারে, যেটা হবে খুবই বিপজ্জনক। বাড়িতে এতগুলো মানুষ থাকলেও সবার সাথে অভিনয়ের শিল্পটা সানিয়ে যাচ্ছে। নিজেকে বাড়াবাড়ি রকমের সাধু বানাতে গিয়ে মাঝে মাঝে ভালোই সমস্যায় ফাঁসেন। একটু আগের খবর এসেছে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সবকটার গাড়ির অবস্থা তছনছ। পুলিশের হাতে ধরা পড়ার আগেই বেঁচে যাওয়ার লোকরা নিরাপদে সটকে গিয়েছে। যারা ঘটনাস্থলে মরেছে তাদের জ্বলন্ত আগুনে নিশ্চিত করে দেওয়া হয়েছে। এমন কঠোর পরিকল্পনা থেকে কিভাবে নিস্তার পেল হান্নান শেখের মাথায় ঢুকছে না। গাড়িটার ঠিকঠাক মতো জায়গায় গুলি ঠুকেও আগুন ধরাতে পারল না, উল্টো নিজেরাই গুলি খেয়ে কাত হয়ে মরল। হান্নান শেখ ইজি চেয়ার থেকে উঠে গায়ে মোটা শাল জড়িয়ে নিলেন। সন্ধ্যার সদা নেমন্ত্রণ কুয়াশার ভেতর তিনি কাউকে না জানিয়ে বেরিয়ে গেলেন। পিছন থেকে মাহমুদা অবশ্য জিজ্ঞেস করেছিল, কিন্তু হান্নান শেখ সেটার যোগ্য উত্তর দেননি। গায়ে পায়জামা পাঞ্জাবি পরা মুরব্বী চেহারার গণমান্য হান্নান শেখ গায়ে শাল চেপে হাত দুটো পিছন মোড়া করে নির্ভীক পায়ে হেঁটে যাচ্ছেন। গ্রামের মেঠো পথটা উপর ঘাসের কিশলয়গুলো নিষ্প্রাণ হয়ে আছে। গাছে গাছে বিবর্ণ পাতা। কুয়াশার ঠান্ডা পেয়ে প্রকৃতির প্রাণ যেন কাতর হয়ে পড়েছে। ঠান্ডার নিবেদন যেন প্রাণের কুলাচ্ছে না। মসজিদ পথে ফেরা অনেক মুসল্লির সাথে সাক্ষাৎ দেখা হলেও মনে মনে তিনি অন্য পরিকল্পনা করছেন। খাঁচার পাখি যখন খাঁচায় আনা হয়, তাহলে পাখি টানে কি পুরুষ পাখি ফিরবে না? যদি পুরুষ পাখিটা ফিরে আসে তখন তো। একটু ভাবতেই হাঁটা থামিয়ে আকাশে তাকালেন হান্নান শেখ। নিষ্পাপ মুখে খুবই বিশ্রী হাসি দিয়ে হো হো করে হেসে উঠলেন। কপালে হাত স্পর্শ করে জ্বরটা বরফ করল মার্জা। এখনও কমেনি। পারদ স্কেলে 105 উঠেছে। মাথাটা ধুয়ে দেওয়ার পরও জ্বর নামেনি। মাহমুদার কাছ থেকে বারবার সতর্কবার্তা পেয়েছিল, এই জ্বর নিয়ে সামন ঠান্ডা লাগলেই মেহনুরের কঠিন
জ্বর বাঁধে এই নিয়ে হুঁশিয়ার করা সত্ত্বেও আজ ছেলের গাফিলতির এই দশা হলো। কি দরকার ছিল অমন বৃষ্টির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে গাজীপুর নেওয়া? পথে কোনো ছোটোখাটো হোটেলেই না হয় কিছু সময়ের জন্য থাকতো। কক্সবাজার এসেও তিনি স্বস্তি অনুভব করছেন না। সবাইকে সুস্থ সমেত পেয়েও মনের খচখচানি কমেনি ওনার। চোখ বন্ধ করলেই মনে হয় কাউকে আজীবনের জন্য হারাতে যাচ্ছেন, তাকে কোনোদিন ফিরে পাবেন না তিনি। কেন এমন কঠিন অবস্থায় পড়েছেন শত চেষ্টা করেও উত্তর মেলেনি। জড়তন্ত মেহিনুর মুখ লাল করে উঠেছে, ঠোঁট ফ্যাকাশে, চোখ বন্ধ, হাত দুটো যেন রুগ্ন হয়ে গেছে। শাড়ি পাল্টে দিয়ে ঢিলেঢালা সাদা কামিজ পরিয়ে দিয়েছেন, সঙ্গে ঢিলা ধরনের পায়জামা, বুক পর্যন্ত কম্বল টেনে দেওয়া। হঠাৎ হোটেল রুমের দরজা ঠকঠক করে নক করলো কেউ। মার্জা সেদিকে দৃষ্টি দিয়ে অনুমতি জ্ঞাপন করলো, বলল, কে? বাইরে থেকে বাচ্চা সুরে উত্তর এলো, মা, আমি মাহাদি। মার্জা ভেতরে আসতে বলে মেহনুরের কপালে নতুন পট্টি লাগাতে উদ্যত হলেন। মাহাদি সোজা বিছানায় উঠে মেহনুরের দিকে উদাস চোখে তাকালো, দৃষ্টি তুলে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, জ্বর কমেনি মা? মার্জা ভারী নিঃশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, না রে বাবা, কমার নামই নিচ্ছে না। এমনি শরীরে কিছু নেই, এই জ্বর যে কি অবস্থা করে দিল, এখন ডাক্তার কই পাই? মাহাদি একটা হাত এগিয়ে মেহিনুরের গরম হাতটা আষ্টে পৃষ্ঠে ধরল। কাঙ্ক্ষিত কথাটা আস্তে আস্তে মাকে শুনিয়ে বলল, মা, ভাইয়া বলেছে গা স্পঞ্জ করে দিতে, তাহলে নাকি জ্বর নামবে। আর মার্জা ভ্রু কুঁচকে চোখ রাঙিয়ে খ্যাপাটে গলায় বললেন, তোর ভাই কি এখন আমাকে শেখাতে আসছিস? ওর কি জীবনে জ্বর হয়নি? ওর জ্বর কি আমি নামাইনি? আমার হাতে বড় হয়ে এখন আমাকে টোটকার খবর দিচ্ছে। ওকে আমার সামনে আসতে বলিস। অধমটাকে ঠাটিয়ে চর না মারলে বুকে শান্তি পাবো না। এবার ঠিকই চর মারব। মায়ের বিদঘুটের রাগ দেখে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল মাহাদি। না জানি আবার ভাইয়ার রাগ এসে নিজের উপরই পড়ে। মা তো হাতের কাছে যা পায় তা দিয়ে বেধকর মার দেয়। মাহাদি হাঁপাতে হাঁপাতে দম ফুরিয়ে গোল আড্ডার চৌকাটে এসে হাজির। নীতিপ্রীতি ফারিন সহ সবাই হোটেলের করিডোরে শেষ মাথায় বারান্দায় বসে আড্ডা দিচ্ছে। মাহাদি হাঁপানো অবস্থা দেখে আড্ডার মধ্যে থেকে গলা তুলল ফারিন। কি রে বিট্টু, এমন জিব্বার নাচিয়ে হাঁপাচ্ছিস কেন? কোত্থেকে ছুটে এলি? ফারিনকে করা একটা ধমক দেওয়ার স্বাদ জাগলো মাহাদির, কিন্তু বড় ভাইয়ের সামনে মুখ খুলে যদি ধাম করে পিঠ বাজায় সে চিন্তা ঝেড়ে ফেলে চুপচাপ একটা খালি চেয়ার টেনে বসতে বসতে বলল, মা বলেছে ভাইয়াকে জুতিয়ে জুতিয়ে মারবে। মাহাদির কথা শুনে সবাই ফিক করে হাসতে নিল। অমনি অশনি সংকেতের আঁচ ধরতে পেয়ে হাসি থামালো সবার। ঠোঁট কামড়ালো নীতিপ্রীতি, দাঁত শক্ত করলো। স্বামীর তোফ সৌভিক মাথা নুয়ে ফেলল সাবির। মিছিমিছি পানির গ্লাস তুলে ঢকঢক করে মুখ ভর্তি করলো সিয়াম। সবাই চোখে চোখে ইশারা করলো পিছনে এমন খামোশ অবস্থা কেন। সে কি শোনেনি? সবার পেছনে বারান্দায় রেলিংয়ের উপর ঘুমুর মুখে বসে আছে মাহাতিম, হাত দুটো বুকের কাছে ভাঁজ করা, চোখ থেকে সবটুকু আনন্দ ঝলসে এবার রাগান্বিত অবস্থা। চোখাচোখি ইশারায় কথোপকথনটা ভালোই ধরতে পেরেছে। এদিকে সিয়াম কতদূর পানি গড়ালো সেটা দেখার জন্য পানি ভর্তি ফোলা মুখে মাথা ঘোরালো। মাহাতিমের রাগের চুপসানো মুখ দেখে ভু ভু করে মুখ ভর্ষণ করল সিয়াম। মুখ ভর্ষণের সম্পূর্ণ পানি যেয়ে পাশে থাকা নিতের গায়ে পড়ল। সবাই নিতের ভ্যাবাচেকা অবস্থা দেখে দম ফাটা হাসিতে ফেটে পড়ল। সিয়াম কোনোভাবেই হাসি থামাতে পারল না। তো হাসতে হাসতে পা থেকে স্লিপার খুলে জুতিয়ে জুতিয়ে মারবে স্টাইলে অভিনয় করে দেখল। অভিনয় দেখে পেট ব্যথা করে হাসতে লাগলো সবাই। অন্যদিকে টকবক টকবক করে রাগের তরফে ফুটছে মাহাতিম। না পারছে ধরে কয়েক দফা মার লাগাতে, না পারছে জোরে সোরে ধমক দিতে। বাধ্য হয়ে রেলিং থেকে নেমে হই হুল্লোড় থেকে চলে গেল মাহাতিম। নিবিড় ট্রাউজারের পকেটে দু হাত গলিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে লিফটে ঢুকলো। পুরো কেবল একটা মেয়ে ছিল তখন। বিচ থেকে ঘুরে আসার ইচ্ছায় গ্রাউন্ড ফ্লোরের বাটনে বৃদ্ধাঙ্গুল ছিল মাহাতিম। আর চোখে টের পেল মেয়েটা বেশি সুবিধার না, পরনের শাড়িটাও অশ্লীলভাবে পরে। মেয়েটা ঠিক বাঁদিকে দাঁড়িয়ে আছে, বারবার পা থেকে মাথা পর্যন্ত লাস্যময় চিনিতে চোখ বুলাচ্ছে,
ঠোঁটটাও বুঝি অশ্লীল কায়দায় খানিকটা কামড়ালো। মাহাতিম এমন ধরে দাঁড়িয়ে আছে যেন কিছুই দেখতে বুঝতে পায়নি। মেয়েটা হঠাৎ আস্তে করে হাতটা কালো সাইড ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, সাথে সাথে আরো সতর্ক মাহাতিম। মেয়েটা কি পিস্তল বের করার জন্য চিন্তায় আছে? লিফটে কি মাহাতিম অপেক্ষা করেছিল?